জিন্নাত কে পেত্তে লিখেছেন নিমর আহমদ। পর্ব 40। এদিকে আজ সকালে হ্যারাব্বা ইস্তানবুলে পৌঁছেছেন। এখন তিনি মারমারা হোটেলে আছেন। মারমারা হোটেল তাকসিম স্কোয়ারে অবস্থিত। হ্যাঁ, ডিজে একসময় সেই জাঁকজমকপূর্ণ হোটেলকে গরিব লোকের মতো থেকেই দেখেছিল। যদি আজ ডিজে থাকতো তাহলে আব্বাই হোটেলে আছেন এ ব্যাপারটা দুজন বেশ উপভোগ করত। হ্যার ডর্ম ডিজেকে ছাড়া অসম্পূর্ণ। মনে হয় যেন ডিজে এখানেই আছে, সে কোথাও যায়নি। হালে গতকাল ডর্ম বদলে নিয়েছে, এখন সে ডিজের বাঙ্কে থাকে। হ্যাঁ, হালে ডিজের বাঙ্কের পাশের টেবিলের ওপর ওর ভাঙা চশমাটা টেপ দিয়ে আটকে রেখেছে। রাতে হ্যাঁ সাথে আঞ্জুম বাজির হালে ছিল। ওরা তিনজন অনেকক্ষণ ধরে ডিজের কথা বলেছে। যেদিন প্রথম আপনার সাথে আমাদের দেখা হয়েছিল তখন আপনি ইন্ডিয়ান বলে পাকিস্তানের টি-20 ফাইনালে শেষ বলে মিসবা আউট হওয়ার জন্য তার অনেক দুঃখ ছিল। এরপর সে ক্রিকেট খেলা দেখাই ছেড়ে দিয়েছিল। কিছু দুঃখ আসল ঘটনার চাইতেও বড় হয়ে যায়, যেভাবে নিজের ভালোবাসা তার দুঃখের চাইতেও বড় হয়ে গিয়েছিল। আর ইস্তিকলাল স্ট্রিটে যখন হালের অনেক স্মৃতি রয়েছে, ওসব স্মৃতিচারণ শেষে অনেক রাত করে ঘুমানোর জন্য সকালে উঠতেও দেরি হলো। আজ ছুটি, আর এখন আব্বার সাথে তার দেখা করতে যেতে হবে। এই জন্য হ্যাঁ এখন তৈরি হচ্ছে। যে গাঢ় সবুজ রঙের ফ্রকটা সে এখন পরেছে, এটাই শেষবার পরে ডিজের সাথে ফুপুর বাসায় গিয়েছিল। একদম পাকিস্তানের পতাকা লাগছে তোমাকে। কিছু মনে পড়ে যায়। হ্যাঁ ভীষণভাবে হেসে পারফিউম হাতে নিল। যেই না পারফিউমের স্প্রে নজলে আঙুল চাপবে, আশপাশ থেকে বাহারা যেন হঠাৎ চিৎকার করে বলে উঠলো, এটা কি করছো তুমি? ভালো মেয়েরা এত তীব্র পারফিউম লাগিয়ে বাইরে যায় না। হ্যাঁ একদম থমকে গেল। উফ, আয়শা আর তার ভালো মেয়ে। হ্যাঁ ওসব কথাকে তার মস্তিষ্কে প্রভাব ফেলতে দিতে চায় না। সে আবার স্প্রে করতে চাইলো, কিন্তু তা না করে কেন যেন পারফিউমটা ধীরে ধীরে টেবিলের উপর রেখে দিল। তার হাতের উপরের অংশের লেখাগুলো ওপর ইতিমধ্যে সে স্কিন কালারের ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছে। ফ্রকের শিফনের হাতের আড়ালে তার ত্বক দেখা যায়, ব্যান্ডেজ সেটা ঠেকে রেখেছে। আর সবুজ দুপাট্টাটা কাঁধের ওপর দিয়ে ঠিকঠাক ছড়িয়ে দিল, আর খোলা চুলগুলো কাঁধের এক পাশে রেখে বাইরে বেরিয়ে এলো। ভালো মেয়েরা চুল খোলা বাইরে বের হয় না। হ্যাঁ তার মস্তিষ্কে গুঞ্জন তোলা কথাগুলোকে না শোনার ভান করে এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। ভালো মেয়েরা আল্লাহর কথা মানে। সে বিরক্ত হয়ে সিঁড়ির শেষ ধাপটা পার করলো। ভালো মেয়েরা ভালো মেয়েরা। হ্যাঁ মাথা তুলে আকাশের দিকে তাকালো। অন্ধকারের ওপর অন্ধকার, মেঘের ঢেউয়ের ওপর ঢেউ। সকালবেলা তো হ্যাঁ চারদিকে অন্ধকার দেখতে লাগলো। তার আলো কোথায় গেল? হ্যাঁ মন খারাপ করে ছোট ছোট পদক্ষেপে আঞ্জুম বাজির অ্যাপার্টমেন্টে পৌঁছালো। আঞ্জুম বাজি আগের দিন চার্জারটা ওর রুমে ভুলে ফিরে গিয়েছিল। ওটা ফিরিয়ে দিয়ে সে চলে যাওয়ার কথা, কিন্তু কেন যেন সে দাঁড়িয়ে রইল। আঞ্জুম বাজি, আমার চুলে ফ্রেঞ্চ পানি করে দেবেন? হ্যাঁ যেন অজান্তেই নিজেকে বলতে শুনলো। হ্যাঁ অবশ্যই, এদিকে বসো। আঞ্জুম বাজি ব্রাশ তুলে নিয়ে তার চুল আলতো করে আঁচড়াতে লাগলেন। হ্যাঁ তোমার মাথার স্ক্যাল্পে কি হয়েছে? ফ্রেঞ্চ বেনির জন্য অল্প কিছু চুল তুলে যখন ভাগ করে বাঁধছেন তখন হঠাৎ আঞ্জুম বাজি চমকে উঠে বললেন, কি হয়েছে? ত্বকের রং লালচে বাদামি দাগের মতো হয়ে আছে। চুলের গোড়ায় কি ফসকে উঠেছিল? না, একটা শ্যাম্পু রিঅ্যাক্ট করেছিল। কয়েকদিনে ঠিক হয়ে যাবে। কথাটা সে আঞ্জুম বাজিকে শোনানোর চাইতে যেন নিজেকে সান্ত্বনা দিতে বলল। বেনে করতে গিয়ে চুল শক্ত করে টানতে হচ্ছে, তাই মাথার ত্বকে ব্যথা লাগছে। কিন্তু হ্যাঁ চুপচাপ সহ্য করে বসে আছে। আয়শা যখন মোম তুলেছিল সেই দিন চুলের কতটা ক্ষতি হয়েছিল, কতটা হয়নি তা আয়শা কখনো বিস্তারিত বলেনি। আর হ্যাঁও জানে না কখন আবার সেই দিনের সবকিছু মনে করে শুনতে পারবে কিনা। হ্যাঁ আঞ্জুম বাজির অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার আগে আয়নায় নিজেকে দেখলো না, কারণ সে জানে ফ্রেঞ্চ বেনিতে তাকে দেখতে খুব বেশি সুন্দর লাগছে না। হ্যাঁ যখন বাস স্টপে পৌঁছালো তখন হুসেইন আর মমিন গোরসেল থেকে নামলো। মুতাসিমকে বলো আমি তাকে কিছু দেখাতে চাই। হ্যাঁ মিষ্টি হাসি মুখে রেখে শান্ত গলায় হুসেনকে বলে বাসে উঠে বসলো। সে ঠিক করেছে ফিরে এসে মুতাসিমের সাথে বসে আগে পাজল বক্সের সমাধান করার চেষ্টা করবে। মারমারা হোটেল তাকসিম জেলায় অবস্থিত। আকাশ ছোঁয়া কাচের দেয়ালের বিল্ডিং, যেন কোনো উঁচু টাওয়ারের মতো। হ্যাঁ ছোট হিল পরে আস্থার সাথে হেঁটে লবিতে ঢুকলো। আব্বা বলেছেন তিনি লবিতেই থাকবেন। হ্যাঁ তাকে দূর থেকেই দেখলো তিনি দাঁড়িয়ে কারোর সাথে কথায় মশগুল রয়েছেন। সে আব্বার দিকে এগোচ্ছিল, তখনই তার চোখ গিয়ে পড়লো আব্বার পাশে দাঁড়ানো দুজন পুরুষের ওপর। এক মুহূর্ত তার পা দুটো যেন বরফে জমাট প্লাব হয়ে গেল। আব্বার সাথে আর কেউ নয়, তার ব্যবসার অংশীদার লাঘৌরি আঙ্কেল এবং ওয়ালিদ লাঘৌরি দাঁড়িয়ে আছে। ঠিক যেন শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ চলে গেল।
হ্যাঁ, তৎক্ষণাৎ ঘুরে দ্রুত অন্য একটি করিডোর ধরে এগোতে লাগলো। আল্লাহর কাছে শুক্রিয়া যে তাদের মধ্যে কেউই এখনো তাকে দেখেনি। এই ঘৃণিত মানুষ এখানে কিভাবে এলো? হ্যাঁ, কিভাবে তার মুখোমুখি হবে? কি করবে? তার মাথা কাজ করছে না। সে কিছু না দেখেই লেডিস রেস্টরুমের দিকে চলে গেল। ওখানে দেওয়াল জোড়া আয়নার সামনে সারিবদ্ধ বেসিন, এক পাশে ওয়াশরুমের দরজা। এক তুর্কি মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটের লিপস্টিকটা ঠিক করছিল। হ্যাঁ, তার থেকে কিছুটা দূরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে অজান্তেই নিজের গলার উপর হাত রাখলো। সেদিন ওয়ালিদ যখন তার দোপাট্টা টেনে ধরেছিল তখন তার গলা ঘষা লেগে লাল হয়ে গিয়েছিল। ডলের শক্ত রুক্ষ হাত তার ফ্রাই প্যান, কিন্তু এখানে কোনো ডলই নেই যে হ্যাঁ জন্য আসবে। হ্যাঁ, একা কার কাছে সাহায্য চাইবে? তার কাছে যে কখনো কোনো বিপদে পাশে থাকে না। হয়তো তার কাছে এবার সাহায্য চাইতে হবে। হ্যাঁ, দ্রুত মোবাইলে জিহানের নাম্বার ডায়াল করলো। লম্বা রিং বাজতে লাগলো। উঠাও উঠাও প্লিজ। সে ফোন কানে চেপে ধরে অস্থির হয়ে দাঁড়িয়ে রইল। আয়না উজ্জ্বল হয়ে থাকা তার চেহারাতে এতদিনে জখমের চিহ্ন ভালো হয়ে গেছে। পঞ্চম রিংয়ের সময় জিহানের ঘুম মিশ্রিত কণ্ঠস্বর ভেসে এলো। আপনার কাঙ্ক্ষিত নাম্বার এই মুহূর্তে ঘুমাচ্ছে। অনুগ্রহ করে অনেকক্ষণ পরে যোগাযোগ করুন। ধন্যবাদ। জিহান, উঠো, আমার কথা শোনো। হ্যাঁ, বিরক্ত হয়ে বলল, আমি খুব ক্লান্ত, আমাকে ঘুমোতে দাও। আমি রেস্টুরেন্টে, জাহান নামে যাক তোমার রেস্টুরেন্ট। তুমি এখনই মারমারা হোটেলে চলে এসো। আব্বা এসেছেন, সঙ্গে তার বন্ধুরাও। আমার একা গিয়ে দেখা করতে ভালো লাগছে না। তার কণ্ঠে ভয়ের অসহায়তা মিশে আছে। পাশে দাঁড়ানো তুর্কি মেয়েটি তখন নিজের চুল উঁচু খোপায় বাঁধছে। আমি আসবো না হায়া, আমাকে বিশ্রাম করতে দাও। ঠিক আছে, তবে তুমি আর তোমার রেস্টুরেন্ট দুই জাহান নামে যাও। যারা তোমার রেস্টুরেন্টে ভাঙচুর করেছিল তারা ঠিকই করেছিল, তুমি এরই যোগ্য। বলে সে জোরে বোতাম টিপে কল কেটে দিল। তুর্কি মেয়েটি এখন বেসিনের প্লাবে রাখা স্কার্ফ তুলে মুখের চারপাশে জড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ বিমূঢ়ের মতো তাকিয়ে রইল। তারপর যেন কোনো যান্ত্রিক অভ্যাসে নিজের কাঁধে ছড়ানো ওড়নাটা তুলে মাথায় দিয়ে মুখের চারপাশে টেনে বাঁধলো, আর আঁচলটা ডান দিক থেকে বাম কাঁধে ফেলে দিল। সবুজ জর্জেটের ওড়নার কিনারা জুড়ে সাদা মুক্তোর প্রতীক, পাকিস্তানের পতাকার মতো। তার কাঁধ, হাতা আর কবজি ওড়নার ভেতর ঢেকে গেল। কিন্তু তাতে কি দেখতে সুন্দর লাগছে? হয়তো না, কিন্তু তার সৌন্দর্য কাকে দেখাতে হবে? কেউ তার ভেতর থেকে জানতে চাইল, আর ঠিক সেই মুহূর্তেই তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। এই সময় সে কারো কাছে সুন্দর হতেও চাইল না। সে এসব আল্লাহ তাআলাকে খুশি করানোর জন্য করছে না, বরং সে শুধু নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। অন্য আল্লাহর ভয় এখনো সে এসব কোনোটাই অনুভব করছে না। আব্বা। হ্যাঁ, পেছন থেকে ডেকে উঠতেই তিনজন একসঙ্গে ফিরে তাকালেন। ও মাই চাইল্ড। আব্বা আনন্দিত হয়ে এগিয়ে এলেন। হ্যাঁ, ছোটে একটুখানি কৃত্রিম হাসি এঁটে আব্বার সঙ্গে কথা বলল এবং লাঘোরি আঙ্কেলকে দূর থেকে ভদ্রভাবে সালাম জানালো। বেটা, এই হলেন মিস্টার লাঘোরি, আমার বন্ধু, আর এই তার ছেলে ওয়ালিদ। আমাকে তো আপনি চেনে নিন, আগেও একবার আমাদের দেখা হয়েছিল। ওয়ালিদ হ্যাঁ দিকে তাকে আত্মবিশ্বাসী হাসিতে বলল। মনে নেই, আমি সবাইকে মনে রাখি না। হ্যাঁ ঠান্ডা গলায় বলল, তারপর কোনো প্রতিক্রিয়া আসার আগে দ্রুত বিষয় বদলে ফেলল। আব্বা, আপনাকে কোথায় নিয়ে যাব? ইস্তানবুল ঘোরা শুরু করবেন কোথা থেকে? আমার মনে হয় আঙ্কেল আমরা ইস্তিকলাল স্ট্রিটে যাই, ওখানকার আলোক নিয়ে অনেক গল্প শুনেছি। ওয়ালিদের হাসি একটু ফিকে হলো, পুরোপুরি এখনো নিভেনি। সে যে আলোকের কথা বলছে তা আসলে ইস্তিকলাল স্ট্রিটের বার আর নাইট ক্লাবের ঝলকানি ছাড়া কিছুই নয়। তুমি যেখানে বলবে সেখানেই যাব, তুমি তো ইস্তানবুলকে ভালো চেনো। আবার সন্তুষ্ট গলায় বললেন, আমার মনে হয় আব্বা আমরা ব্লু মসজিদে যাই। আমি জিহানকেও জানাচ্ছি। হ্যাঁ, মোবাইল বের করে প্রোগ্রাম সাজিয়ে জিহানকে মেসেজ টাইপ করতে লাগলো। ইচ্ছা করে জিহানের নাম উচ্চারণ করলো, কিন্তু এই বাবা ছেলের কেউ জিজ্ঞাসা করলো না জিহানকে। এই উপেক্ষা তার মেজাজ আরো খারাপ হয়ে গেল। অসন্তুষ্ট মুখে সে মেসেজ লিখলো, আমরা ব্লু মসজিদ, আয়া সোফিয়া আর টপ কাপে যাচ্ছি। তুমি যদি না আসো আমি তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না। কয়েক সেকেন্ড পরেই রিপ্লাই এলো, এই কথাটা স্ট্যাম্প পেপারে লিখে দাও। ঠিক আছে, এখন আমি সত্যিই তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না। তাহলে কি টেক্সট করবে? সাথে একটি নিষ্পাপ হাসি মাখা ইমোজিও রয়েছে। হ্যাঁ আর কোনো উত্তর দিল না। যদি এখন জিহান সামনে থাকতো তবে হয়তো হ্যাঁ তার গলা টিপে ধরতো। আয়া সোফিয়া আর টপকাপি প্যালেস পাশাপাশি, আর ঠিক বিপরীত দিকেই রাস্তার ওপাশে দাঁড়িয়ে রয়েছে ইস্তানবুলের বিখ্যাত নীল মসজিদ বা ব্লু মস্কিউ। আগের বার যখন এসেছিল তখন যদি ডিজে এবং পরে জিহানের শরীর খারাপ না হতো তবে তারা সেদিনই ব্লু মসজিদে যেত। কিন্তু এখন অনেক কিছু বদলে গেল। নীল মসজিদ সুলতান আহমেদ মসজিদ,
এর রং নীল নয়, কিন্তু ভেতরে দেয়াল জুড়ে লাগানো টাইলস নীল রঙের, যার কারণে মসজিদটি এই নামে পরিচিত। বাইরে থেকে তার গম্বুজগুলো এমন মনে হয় যেন ছোট ছোট বাটি উল্টে রাখা হয়েছে। মসজিদের চত্বরের সামনে একটি গেট আছে, আর তার বাইরের বেঞ্চগুলো সারি বেঁধে সাজানো। প্রতি 2 বেঞ্চের মাঝে একটি করে টেবিল রয়েছে। সেই বেঞ্চের এক পাশে বসে রয়েছেন হায়া ও আব্বা, আর অপর পাশে ওয়ালিদ ও লাখৌরি সাহেব। হায়া মোবাইলটা কোলে রেখেছে, যদিও এখন সে জিহানের কাছ থেকে কোনো প্রত্যাশাই আর করছে না। চারদিকে ফরফর করে পায়রা উড়ে বেড়াচ্ছে, আর হাওয়ার ঝাপটায় আর ওড়নাটা বারবার পিছলে যাচ্ছে। সে বারবার 2 আঙ্গুলে কপাল দিক থেকে ওড়নাটা টেনে ঠিক করছে। আজ ওনা মাথা থেকে পিছলে যেতে দেবে না সে, আজ কিছুতেই দিবে না। রাতে সেমিনার পর উমের খানের সাথে দেখা করে নি। আব্বা ও লাখৌরি নিজেদের মধ্যে ধীরে ধীরে কথা বলছেন। ওয়ালিদ হার বিপরীতে বসে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর হ্যাঁ আর মনে হয়ে উড়ন্ত পায়রাতে দেখছে। হঠাৎই হ্যাঁ দেখলো আব্বা আর লাখৌরি আঙ্কেল উঠে যাচ্ছেন। চমকে সে মাথা ঘুরিয়ে তাকালো। তোমরা বসে থাকো, আমরা এখনই আসছি। ইশারায় বসে থাকতে বলে তারা দুজনই সামনে এগিয়ে গেলেন। তাদের কিছু দেখানোর আছে, নাকি কারো দেখা পেলেন, অথবা ওয়ালিদি ওর বাবাকে কোনো ইশারা দিয়েছেন। না চাইতো হ্যাঁ চুপচাপ বসে রইল। তোর মনে এক অজানা অস্বস্তিতে ভরে গেল। আব্বাও যেন মনে হয় তুরস্কে এসে আটাতকের ছোঁয়ায় আধুনিক হয়ে গেছেন। যদি পাকিস্তানে থাকতেন তিনি কখনোই নিজের মেয়েকে এক বন্ধুর ছেলের সঙ্গে এভাবে একা বসিয়ে রেখে যেতেন না। তাহলে কি আপনার সত্যি আমাকে মনে নেই? ওয়ালিদ ঠোঁটে মুচকি আসেনি, হ্যাঁকে দেখছে। হ্যাঁ ঘাড় ফিরিয়ে শান্তভাবে তাকে দেখলো। আমার আব্বার বন্ধুদের অনেক কুকুর আছে, আমার কখনো কোনো একটা কুকুরের নামও মনে থাকে না। জবাবে ওয়ালিদ ওভাবেই হাসতে লাগলো। আপনি তো খুব ভদ্রমেয়ে হয়ে গেছেন দেখছি, তবে সেই লাল রঙে আপনাকে অনেক সুন্দর দেখায়, ওয়ালিদ বলল। হ্যাঁ মুখ বাকি চুপচাপ বেঁচে বসে রইল। কিছু খাবেন? কি খেতে পছন্দ করেন আপনি? আপনার কি ভালো লাগে খেতে? ফ্রাইং প্যান? এবার হ্যাঁ ঠাট্টার ছলে হেসে বলল। তবুও ওয়ালিদ হাসলো। এখানে আপনার কোনো গাড়ি নেই? আপনার সঙ্গে ড্রাইভে যেতে আমার খুব ভালো লাগে। ওয়ালিদ ভাইকে স্মরণ করিয়ে দিল এমন এক জঘন্য ভুলের কথা, যা সে যে কোনো সময় প্রকাশ করতে পারে। এক মুহূর্তের জন্য হার ভেতর পর্যন্ত কেঁপে উঠল। নিজের সীমার মধ্যে থাকুন ওয়ালিদ সাহেব। যে রাতের অন্ধকারে ফ্রাইং প্যান দিয়ে মাটিতে বসিয়ে দিতে পারে, সে তো দিনের আলোতে আরো ভয়ঙ্কর কাজও করতে পারে। কোনো এক বিশ্বাসে মুখ ঘুরিয়ে বলল। দূর থেকে জিহান হাসি মুখে হাত নাড়ল। সে এদিকেই আসছে। নীল জিন্স আর সাদা টি শার্ট পরে জিহানের চেহারা দেখে মনে হচ্ছে সে এখনই ঘুম থেকে উঠে এসেছে। হ্যাঁ আটকে থাকা নিঃশ্বাস ফিরে পেল। জীবনে কখনো জিহানকে দেখে ততটা আনন্দিত হয়নি হ্যাঁ যতটা এই মুহূর্তে হয়েছে। সে নির্দ্বিধায় উঠল। তার কোলে রাখা মোবাইলটি মাটিতে পড়ে গেল। সে চমকে উঠে ঝুঁকে মোবাইলটি তুলল। স্ক্রিনে বড় একটা দাগের চিহ্ন পড়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ দৃষ্টি অনুসরণ করে ওয়ালিদ উঠে দাঁড়ালো। জি ম্যাডাম, আপনি আপনার কথায় অটল আছেন তো? জিহান হাসি মুখে বলতে বলতে হ্যাঁ কাছে এলো। তারপর ওয়ালিদের দিকে তাকিয়ে প্রশংসূচক দৃষ্টিতে হ্যাঁকে দেখলো। জিহান, ইনি আমার আব্বুর বন্ধুর ছেলে। তার বাবার সাথে আব্বা ওই তো তারা এসে পড়েছেন। আব্বা আর লাখৌরি আঙ্কেল সামনের দিক থেকে চলে এসেছেন। জিহানকে দেখে আব্বার চেহারে খুশি ও বিস্ময় ফুটে উঠল। সরি মামু, আমি কাল এয়ারপোর্টে আসতে পারিনি। মাম্মি বলেছিলেন আপনি নিজেই মানা করেছেন। আব্বার সাথে দেখা হলে জিহান নম্র হাসি মুখে নিয়ে বলল। লাখৌরি আঙ্কেল ও ওয়ালিদের সাথেও সে খুশি মনে কথাবার্তা বলল। ওরা দুজন অবশ্য প্রশংসূচক দৃষ্টিতে বারবার সুলেমান সাহেবের দিকে তাকাচ্ছেন। ইটস ওকে, আমাদের অফিসিয়ালি পিক করেছিল, এই জন্য আমি সাবিনকে মানা করেছিলাম। জিহান হেসে মাথা সামান্য নুয়ে সম্মান জানালো। তারপর লাখৌরি আঙ্কেলের প্রশংসূচক দৃষ্টি লক্ষ্য করে যেন তাড়াতাড়ি বলল। আমি জিহান সিকান্দার, সুলেমান মামুর ভাগ্নে এবং মেয়ে জামাই, হায়ার হাজব্যান্ড। মারমারা সমুদ্র যেন একেবারে আসমানে উঠে গেল। তারপর কোনো থালার মতো হার মাথায় উল্টে দেওয়া হলো। এমন অপ্রত্যাশিত কাজের ফলে আবেগে আপ্লুত হায়া শূন্য চোখে জিহানের দিকে তাকিয়ে রইল। যে সম্পর্কে ব্যাপারে কোনো কথা না বলার কসম কেটেছিল হ্যাঁ, সেই সম্পর্কের স্বীকৃতি এমন পরিস্থিতিতে এইভাবে আসবে এটা কখনো কল্পনাও করেনি সে। মেয়ে জামাই? ও আই সি। লাখৌরি আঙ্কেল বেশ কষ্টে মুছিয়ে এসে বললেন। তারপর একবার আব্বার দিকে তাকালেন। আব্বা মুহূর্তের জন্য যেন হতবাক হয়ে গিয়েছেন, কিন্তু দ্রুতই নিজেকে সামলে নিলেন। তুমি এসেছো, আমি খুশি হয়েছি জিহান। যদিও সত্য কথা হলো জিহানের আশার চাইতে তিনি অন্য ব্যাপারে বেশি খুশি হয়েছেন। সরি মামু, আসলে আগে আসা উচিত ছিল। আর যদি এখনো না আসতাম তাহলে হয়তো ঠিক করে ফেলেছিল যে সারা জীবন আমার সঙ্গে আর কথাই বলবে না। জিহান হায়ের দিকে তাকে হাসতে হাসতে বলল। হায়া উত্তরে ধীরে ধীরে হাসলো, যেন তারা দুজন সবসময় এমন আদর্শ এক দম্পতি।
যাদের মধ্যে কোনোদিন তিক্ততা বা ক্ষোভ আসেনি। তারপর ওয়ালিদ ঘড়ির মুখের হাসিটা এমনভাবে মিলিয়ে গেল যে আর ফিরে এলো না। এরপর সারাটা সময় সে নীরব সতর্ক হয়ে তার বাবার সাথে বসে রইল। বাবা ও স্বামীর মাঝখানে বসা হায়ের দিকে আর সামনে বসা ওয়ালিদ তাকানোরও সাহস করলো না। সেদিন বিকেলে জিহান ওই 3 অতিথিকে অত্যন্ত সৌজন্যের সঙ্গে ঘোরাফেরা করলো টপকাপি প্যালেস আর আয়া সোফিয়া মিউজিয়াম। দু জায়গায় করিডোর ধরে যেতে যেতে তাদের সাথে জিহান যেন এক নিখুঁত গাইডের ভূমিকা পালন করলো। আজ ইস্তানবুলে প্রথমবারের মতো পুরো আত্মবিশ্বাসের সাথে জিহানের পাশে হাঁটতে লাগলো। তুমি ওদের দুজনকে হোটেলে নামিয়ে দিয়ে আব্বাকে বাসায় নিয়ে যাও, এখানে আমার একটু কাজ আছে, তারপর আমি নিজেই চলে যাব। ফেরার সময় হলে জিহানকে আস্তে করে বলল। আর জিহান কাজ থেকে কোনো আপত্তি ছেড়ে রাজি হয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার পর নীল মসজিদের গেটের ভেতর ঢুকলো। তার আসলে এখানে কোনো কাজ নেই, সে শুধু কিছু সময়ের জন্য একা থাকতে চেয়েছে। মসজিদের চত্বরে সবুজ ঘাসের মাঝে একটি ফোয়ারা থেকে জল ছিটকে উঠছে। উঁচু গম্বুজগুলোর নিচে কোমল ছায়া জমে আছে। মাথা নিচু করে ভেতরে থেকে হাঁটতে লাগলো। অন্ধকারের পর অন্ধকার, তার উপর তরঙ্গ, তার উপর মেঘ। তার পদক্ষেপে এক অদ্ভুত ক্লান্তি লেগে আছে, ঠিক সেই মানুষের মতো যে মরিচিকার পেছনে দৌড়ে শেষমেশ অন্ধকারে হারিয়ে যায়। জীবনের 22 বছর ধরে একটা ধোকায় কাটিয়ে দেওয়ার পর আজ প্রথমবার বুঝলো সবটাই ছিল এক ভ্রম। চকচকে বালের মরিচিকাকে সে ভেবেছিল জীবনের অমৃত জল। আর যার জন্য আল্লাহ কোনো আলো সৃষ্টি করেননি, তার জন্য কখনো কোনো আলো নেই। নীল মসজিদের সেই বিশাল হলের ভেতর হাঁটুর উপর ভর দিয়ে বসে হাত দুটো গুটিয়ে বুকের সঙ্গে জড়িয়ে মাথা নিচু করে এই পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজের নিঃসঙ্গ অন্ধকারে ডুবে বসে রইল। তার জন্য কোনো আলো নেই। সবসময় নিজের ইচ্ছে মতো কাজ করেছে, সে সবসময় নিজের ইচ্ছে মতো কাজ করে ভুল করেছে। অনেকবার আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছে। কখনো তার এটা নিয়ে ভাবনা ছিল না যে আল্লাহ তাআলা তাকে কেমন দেখতে চান। সে সবসময় ওই রকম থেকেছে যেমন ভাবে নিজেকে দেখতে চেয়েছে। সে ভেবেছিল ওটা পানি, কিন্তু যখন কাছে পৌঁছালো তখন দেখলো ওখানে কিছুই নেই। আর তার কাছে সে অভাব আল্লাহ তাআলাকে পায়। চোখ বন্ধ করে মাথা কোলে লুকিয়ে নিল। যখন ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছিল তখন থেকে সে দোপাট্টা একেবারে গলায় পড়তে শুরু করেছিল। তখন তার ফরকান অনেক বকা দিতেন আর আব্বাও প্রথম কিছু বলতেন, কিন্তু যখন চুপ থেকে তাদের কথা শুনেও না শোনার ভান করে এগিয়ে গিয়েছে তখন ধীরে ধীরে সবাই এ ব্যাপারে কিছু বলা ছেড়ে দিয়েছে। আর তারপর সেই কাজের ফল কোথায় এসে পৌঁছালো? তার ভিডিওকে নর্তকীদের নাচ নাম দেওয়া হলো। একজন কুখ্যাত লোক তার পেছনে লেগে গেল। সাইমা তাই আগে পিছে সব জায়গায় তার সম্পর্কে নানান কুৎসা রটিয়ে বেড়াতে লাগলেন। আর এক অপহরণকারী তার বাহুতে এমন এক নাম লিখে দিল যা সম্মানিত মানুষেরা মুখে উচ্চারণও করে না। ধীরে ধীরে মাথা তুলল। আল্লাহই আলো, আসমানের এবং জমিনের। মানুষ বলে মসজিদে প্রশান্তি থাকে, কিন্তু কেউ যদি কে জিজ্ঞেস করতো তাহলে সে বলতো মসজিদে আলো থাকে, আলো উপরের আলো। সে ধীরে সুস্থে ঘাড় নাড়ল। তার বাম পাশে এক 13-14 বছর বয়সী তুর্কি ছেলে বসে আছে, যে এক বাহুতে প্লাস্টার বাঁধা। সে চুপচাপ মসজিদের শোভাময় ছাদের দিকে তাকিয়ে দেখছে। আলো কি, তুমি কি জানো? এত আস্তে জিজ্ঞাসা করলো যে নিজের কণ্ঠস্বর শুনতে পেল না। আলো হলো সেই জিনিস যা অন্ধকার সুড়ঙ্গের অন্য প্রান্তে দেখা যায়, যেন কোনো পাহাড় থেকে গড়িয়ে পড়া সোনার চশমা। ছেলেটি ওভাবেই ছাদের দিকে তাকিয়ে বলে উঠল, আর কিভাবে পাওয়া যায় সেই আলো? যে আল্লাহ তাআলাকে যতখানি মেনে চলে সে ততখানি নূর পায়। কারো নূর পাহাড়ের মতো, কারো গাছের মতো, কারো অগ্নি শিখার মতো, আবার কারো আঙুলের ডগার মতো। ছেলেটি মাথা নিচু করে নিজের পায়ের দিকে তাকালো। আঙুলের ডগার মতো নূর মানে হলো যা কখনো জ্বলতে জ্বলতে নিভে যায়, আবার নিভতে নিভতে জ্বলে ওঠে। এই নূর দেওয়া হয় তাদেরকে যারা কিছুদিন খুব মনোযোগ দিয়ে সৎ কাজ করে আর তারপর কিছুদিন সব ছেড়ে দিয়ে হতাশায় ঘরে বসে পড়ে। আর মানুষ কি করলে আসমান ও জমিনের সমান নূর পেতে পারে? যে আল্লাহ তাআলাকে না বলা ছেড়ে দেয় সে এত নূর পাবে যে তার পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠবে। ছেলেটি আবার মাথা তুলে নীল মসজিদের উঁচু গম্বুজের দিকে তাকালো। মনে হলো তার মুখ চোখের পানিতে ভিজে গেছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মসজিদের বাইরের দিকে হেঁটে যেতে লাগলো। শোনো, পেছন থেকে ছেলেটি ডাকলো। এক মুহূর্তের জন্য থামলো। হৃদয়কে না ভেঙে নূর পাওয়া যায় না। না ঘুরে পা চালিয়ে সামনে এগিয়ে গেল। হৃদয়কে তো ভাঙতেই হয়, কিন্তু হোঁচট খাওয়া কি অপরিহার্য? মানুষ হোঁচট না খেয়ে, আঘাত না পেয়ে, নিজেকে না পড়িয়ে আদেশ মানে না কেন? প্রথমে কেন বলে না? নীল মসজিদের কবুতরগুলোর মতো উপরে উঠতে চায় কেন? প্রথম উদ্যোগেই কেন মাথা নত করে না?
কেন আলো বুঝতে হলে আগে অন্ধকারে পড়ে যেতে হয়, আর হোঁচট খেয়ে পড়ার পরে কেন ব্যাপারটা বুঝতে পারে। হ্যাঁ, হাতের পিঠ দিয়ে চোখ মুছে বাইরে বেরিয়ে এলো। একটা সিদ্ধান্ত সেই নীল মসজিদের গম্বুজগুলোকে সাক্ষী রেখে নিয়েছে, এখন তাই সেই সিদ্ধান্ত পালন করতে হবে। ফুপু আর আব্বা লঞ্চে বসে পুরোনো দিনের গল্প করছেন। ফুপুর মুখে এক রাস আনন্দ, বারবার তিনি ভিজে এসে চোখ মুছে নিচ্ছেন। হ্যাঁ, রান্নাঘরে চা বানাচ্ছেন। জিহান ট্রেতে কেক সাজিয়ে রাখছে, যেন জিহান আজ কোনো ব্যাপারে কোনো স্বীকারোক্তি দিয়েছে তা কারো কিছু মনেই নেই। তারা সবাই এমনভাবে স্বাভাবিক আচরণ করছে। তোমার পড়াশোনা তো বেশ ক্ষতি হয়ে গেল নিশ্চয়ই। এতদিন দ্বীপে কাটিয়ে দিলে ডর্ম অফিসার খোঁজ করেছে বোধ হয়। জিহান কেকের ওপর কিছু ছিটিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলো। না, ডর্মে হাজিরা মার্কিং এর কোনো সিস্টেম নেই, তবে হ্যাঁ, ক্লাসের তো ক্ষতি হয়েছে। 5 দিন স্প্রিং ব্রেক থেকেই গেল, তার উপর বাড়তে 6 দিন অনুপস্থিতি হয়েছে। এখন আমার কাছে মাত্র 1 দিনের ছুটির সুযোগ বাকি। হ্যাঁ, কেটলিতে চা ঢালতে ঢালতে বললো। দুজনে একে অপরের দিকে না থেকে নিজেদের কাজে ব্যস্ত রইল। পরীক্ষা কবে? মে মাসের শেষ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। আর পাকিস্তান যাচ্ছ 5 জুলাই, তাই না? মানে এই শেষ মাসটা কেবল তুরস্ক ঘোরার জন্য। হ্যাঁ, এক্সচেঞ্জ স্টুডেন্টরা কাছের দেশগুলো তো একটু ঘুরে দেখার চেষ্টা করে। কেউ কাতার যাচ্ছে, কেউ প্যারিস। হ্যাঁ, ট্রে হাতে নিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। আমরা লন্ডন যাই। হ্যাঁ, বিস্ময়ে ঘুরে জিহানের দিকে তাকালো। জিহান ওভেন থেকে স্ন্যাক্স বের করে হালকা হেসে বলল, আমরা কিছুদিনের জন্য লন্ডন যাচ্ছি, আব্বার চিকিৎসার জন্য। তুমিও সঙ্গে চলো। আইডিয়াটা মন্দ নয়, ভাববো। হ্যাঁ, হেসে বাইরে এলো। ভাই, আমার খুব ইচ্ছে ছিল যে এই অনুষ্ঠানটা পাকিস্তানে সব আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়েই হোক, কিন্তু হয়তো শীঘ্রই সেটা সম্ভব হবে না। আর যেহেতু আমরা দুজনই এখানে, তাই ভাবলাম একটা আনুষ্ঠানিক সাদা সিধে আয়োজনের নিয়মটা পালন করে ফেলি। ফুপু হয়তো আগে আব্বার সঙ্গে কথা বলে নিয়েছিলেন, তাই তার মুখে এমন প্রশান্ত হাসি। হ্যাঁ, কার্পেটে পা মুড়ে বসে ট্রে থেকে পেয়ালাগুলো নামিয়ে টেবিলে রাখলো। সে কিছু বুঝতে না পেরে তাদের দিকে তাকিয়ে রইল। ফুপু হাসি মুখে বলে উঠলেন। আর কয়েক মুহূর্ত পর হাতে একটা ছোট্ট রূপালি ট্রে নিয়ে ফিরলেন, যার ওপর একটা ফিতা রাখা। হ্যাঁ, হতভম্ব চোখে প্রথমে ট্রেটার দিকে তাকালো, তারপর রান্নাঘর থেকে ট্রলি ঠেলে নিয়ে এসে জিহানের দিকে। জিহানও ফুপুর হাতে ট্রে দেখে থেমে গেল, তারপর প্রশ্ন ভরা দৃষ্টিতে তার মুখের দিকে তাকালো। জিহান সেকেন্ডার, তোমার কোনো আপত্তি নেই তো? ফুপু বাজ্যত হাসি মুখে বললেন, কিন্তু চোখের ভাষায় দেখে সতর্ক করলেন। যেন সতর্ক জিহান হয়তো রাজি নেই। তবু না বলেই ট্রলি ঠেলে সামনের দিকে এগিয়ে এলো। হ্যাঁ, ট্রে টেবিলে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এখন সে স্পষ্ট দেখতে পেল লাল ফিতার 2 প্রান্তে দুটো আংটি বাঁধা আছে। বিয়ের তারিখ সময় তো পরে ঠিক করব, কিন্তু প্রতিটা মায়ের মতো আমারও ইচ্ছে যে আমি আমার পুত্রবধূকে এঙ্গেজমেন্টের রিং নিজ হাতে পরিয়ে দিই। ফাতিমা থাকলে কত ভালো হতো। ফুপু দুটো আংটি হাতে নিয়ে তাদের দিকে এগিয়ে এলেন। ফুপু হাত বাড়ানোর পর হ্যাঁ যেন স্বপ্নচ্ছন্ন অবস্থায় নিজের হাত বাড়ানো। তিনি হাসি মুখে তার আঙুলে আংটিটা পরিয়ে দিলেন, একটা সাদামাটা প্লাটিনামের রিং। তারপর লাল ফিতার অন্য প্রান্তে বাঁধা রিংটা জিহানের আঙুলে পরিয়ে ছোট্ট একটা কাঁচি তুলে মাঝখান থেকে ফিতা কেটে দিলেন। দুজনের আংটিতে বাঁধা সেই ফিতার টুকরো তাদের আঙুলে ঝুলে রইল। তুরস্কের বাগদানের রীতিটা বোধ হয় এমনই। হ্যাঁ, শূন্য মস্তিষ্কে মাথা তুলল। জিহান হাসি মুখে ফুপুর দিকে তাকিয়ে রইল, আর ফুপু তার কপালে চুমু দিয়ে দোয়া করলেন। আব্বাও উঠে এসে তাকে বুকে টেনে নিয়ে আশীর্বাদ করলেন। সবকিছু যেন স্বপ্নের মতো সুন্দর, রংধনুর মতো রঙে মোড়া একটা বুদবুদ, যা পেছনের সমস্ত টান ভুলে ওপরে যাচ্ছে, ওপরে ক্রমে আরো ওপরে ভেসে যাচ্ছে। তুমি চুপ করে বসে আছো কেন বারখুরদার? ভাগ্যবান, আব্বা সম্ভবত জিহানকে উদ্দেশ্য করে বললেন। আমি ভাবছি আমি হয়তো সেই প্রথম মানুষ যার বাগদান হয়েছে নিজের বিয়ের পর। জিহান মৃদু হেসে বলল। হ্যাঁ, নিজের ঠোঁট কামড়ে দ্রুত ট্রে তুলে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। তার রঙিন শক্তির বুদবুদ আকাশে আরো উপরে উঠছে। সন্ধ্যা একটু দেরি করে জিহান আব্বাকে পৌঁছে দিতে গেল, আর ফুপু নিজের কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ, তখন একটা লাউঞ্জে এসে বসে পড়লো। আঙুলে থাকা আংটির সঙ্গে বাঁধা লাল ফিতার দিকে তাকিয়ে হ্যাঁ চুপি চুপি হাসতে লাগলো। তখন ল্যান্ডলাইনের ফোনটা বেজে উঠলো। হ্যালো। হ্যাঁ, রিসিভার তুলে বলল। ওপাশে এক নারী কণ্ঠ ভেসে এলো। আমি কি মিস্টার জিহান সেকেন্দারের সঙ্গে কথা বলতে পারি? না, উনি একটু বাইরে গেছেন, কোনো মেসেজ থাকলে বলতে পারেন। কয়েক মুহূর্ত নিরাপত্তার পর সে বলল, জিহানকে বলবেন ও যে পার্সেলটা আমাকে পাঠিয়েছিল সেটা হারিয়ে গেছে, সম্ভবত ভুল ঠিকানায় চলে গেছে। আমি আজ রাতে ওকে ফোন করব। এটুকু বলেই কলটা কেটে দিল। হ্যাঁ, কিছুক্ষণ রিসিভারের দিকে তাকিয়ে রইল, তারপর কাঁধ ঝাঁকিয়ে সেটি ক্র্যাডেলে রেখে দিল। জিহান যখন ফিরে এলো তখন হ্যাঁ লাঞ্চে বসেই অপেক্ষা করছিল। ফুপু তো তখন ঘুমাতে চলে গেছেন। হ্যাঁ ভেবেছিল আজ জিহানের সঙ্গে লন্ডনের ট্রিপের পরিকল্পনা নিয়ে কথা বলবে, আরো কিছু কথা বলার আছে,
কিন্তু তার আগে বলতে হবে সেই ফোনের ব্যাপারটা। মামু কাল সকালে হোটেল থেকে এয়ারপোর্টে চলে যাবেন, আমাদের যেতে মানা করেছেন। তুমি একটা কাজ করো, 2 কাপ কফি বানিয়ে আনো, আমি কিছু নতুন মুভি এনেছি, দেখি একসাথে। জিহান বেশ প্রফুল্লভাবে বসে টিভির নিচে র্যাকের দিকে এগিয়ে গেল। ঠিক আছে, আনছি। আর হ্যাঁ, তোমার একটা ফোন এসেছিল। হ্যাঁ, দাঁড়াতে দাঁড়াতে বলো। একজন মেয়ে ছিল, নাম বলেনি, কিন্তু বললো তোমার পাঠানো পার্সেলটা ওর কাছে পৌঁছায়নি, সম্ভবত কোনো ভুল ঠিকানায় চলে গেছে, রাতে আবার ফোন করবে বলেছে। জিহান দ্রুত চমকে উঠে দাঁড়ালো। আমার পার্সেল ওর কাছে পৌঁছায়নি? আর কি বললো সে? সে অবিশ্বাস্য দৃষ্টিতে হায়ের দিকে তাকিয়ে রইল। আর কিছু না, কফি আনবো? না থাক, দরকার নেই। জিহান উৎকণ্ঠিত ভঙ্গিতে সোফার দিকে গিয়ে ফোনটা তুলে নিল এবং সিএলআই কল লিস্ট চেক করতে লাগলো। তার আঙুলের আংটিটা এখন আছে, কিন্তু লাল ফিতেটা আর নেই। তোমার তো সকালে ক্যাম্পাসে যেতে হবে, তুমি যাও, ঘুমাও, আমি একটু কাজ করব। জিহান কল লিস্ট চেক করতে করতে অমনোযোগী চিন্তিত গলায় বলল। হ্যাঁ, রঙিন স্বপ্নের বুদবুদটা মুহূর্তেই ফেটে গেল, মুড নষ্ট, সব পরিকল্পনা ভেঙে গেল। ঠিক আছে বলে সে বিনা বাক্যে নিজের ঘরে চলে গেল। তার ঘরটা লঞ্চের সঙ্গে লাগোয়া। হ্যাঁ, দরজাটা অল্প ফাঁকা রাখলো। আর যতক্ষণ জেগে রইল, দেখতে পেল জিহান সোফায় বসে অশান্ত চোখে ফোনের দিকে তাকিয়ে আছে। ভোরে ফজরের সময় ঘুম ভাঙলে হ্যাঁ দেখলো জিহান এখনো একইভাবে সোফায় বসে ফোনের দিকে তাকিয়ে আছে। তার লালচে চোখে সারা রাত না ঘুমানোর চিহ্ন। মেয়েটার ফোন আর আসেনি নিশ্চয়ই। অপেক্ষা ব্যর্থ হলো। ভারী হতাশার অদৃশ্য বোঝা যেন তার বুকের উপর এসে পড়ল। ক্লাসে হ্যাঁ মাথা থেকে ওড়নাটা খুলে ফেলে একদম পেছনের সারিতে বসে রইল। ক্লাস শেষ হতেই বাইরে বেরিয়ে আবার ওড়নাটা মাথায় তুলে নিল। কমন রুমে ফিরে এলে হঠাৎই মুখোমুখি হলো মুতাসিমের সঙ্গে। হ্যাঁ, কেমন আছো? হুসেইন আর মুতাসিম দুজনেই তার জন্য দাঁড়ালো। ডিজে শেখানো উর্দু উচ্চারণে তারা বলল। হ্যাঁ বিষণ্ণভাবে হেসে ওদের কাছে এলো। আমি ভালো আছি, আর তোমার মঙ্গল কামনা করি। আমি তোমাকে কিছু দেখাতে চাই। শেষ কথাটা সে ইংরেজিতে বলল। পাজল বক্স, সেটা খুলতে পেরেছো? না, কিন্তু ওটার উপরে লেখা ধাঁধাটা পেয়েছি, দাঁড়াও আমি নিয়ে আসি। হ্যাঁ, উল্টো ঘুরে ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকে ব্যাগটা খুললো। কাপড়, জুতো, সোয়েটার, পার্স সব উল্টে পাল্টে ফেললো, কিন্তু পাজল বক্স কোথাও নেই। কোথায় গেল এটা? এখানেই তো ছিল, শেষবার কোথায় রেখেছিলাম? সে চিন্তা করতে লাগলো। হ্যাঁ, স্টাডি রুমে, যখন জিহানের আসার অপেক্ষা করছিলাম। ওহ, আল্লাহ না করুক সেটা যেন পাশের হাতে না পড়ে। সে তাড়াতাড়ি মোবাইলটা তুলে নিল। ফাটা স্ক্রিনের দিকে তাকিয়ে আয়েশার নাম্বার ডায়াল করলো। সাদা মহলের পেছনে গোধূলি নেমে এসেছে। আয়েশা একটা স্টুলে বসে তার কাজের টেবিলের উপর কাঠের টুকরো ধরে রেখেছে। একটা ধারালো ছুরি দিয়ে সূক্ষ্ম নকশা কাটছে। তার চোখ সম্পূর্ণভাবে সেই কাজে নিমগ্ন। আয়েশে, হ্যাঁ ফোন। আয়েশার মোবাইলটা হাতে নিয়ে বাহারে দৌড়ে বাইরে এলো। আয়েশা হাত থামিয়ে তাকালো, তারপর মোবাইলটা নিল। আসসালামু আলাইকুম ভাইয়া। আয়েশা ফোন কানে লাগিয়ে চিরচেনা শান্ত কণ্ঠে স্বাভাবিক ভদ্রতা সূচক কথোপকথন শুরু করলো। বাহারের ঠোঁটে হালকা হাসি নিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে কথা শুনতে লাগলো। পাজল বক্স? আয়েশার হাসি মুহূর্তে ম্লান হলো। ভ্রু কুচকে গেল হালকা বিভ্রান্তিতে। তোমারটা কোথায় রেখেছিলে? বাহারে চমকে উঠলো। তার হৃৎপিণ্ড এই মুহূর্তে জোরে জোরে ধরফর করতে লাগলো। আমি তো গতকালই আমার সামনে পুরো স্টাডি রুম পরিষ্কার করেছি, যদি থাকতো পেয়ে যেতাম। হয়তো তুমি নিজের সঙ্গে নিয়ে গেছো। আচ্ছা, চিন্তা করো না, আমি আবার খুঁজে দেখি। আয়েশা কল কেটে ফোনটা টেবিলে রাখলো। বাহারে, তুমি কি হ্যাঁ বেজাল বক্স দেখেছ? না। বাহারে খুব আস্তে মাথা নাড়ল। তাহলে চলো এক কাজ করি, আমরা একসাথে খুঁজে দেখি। অতিথি জিনিস কখনই তার আতিথেয়তার ঘরে হারানো ঠিক নয়, এটা খুব লজ্জাজনক ব্যাপার। আয়েশা সব জিনিস গুছিয়ে উঠে দাঁড়ালো। বাহারে মাথা নিচু করে বড় বোনের পেছনে পেছনে হাঁটতে লাগলো। কিন্তু তার মনে একটি আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, এই বক্সটা এখন আমার কাছে আছে। এই বিষয়টা শুধু আমার আর তোমার মধ্যে গোপন থাকবে। তুমি হায়া বা আয়েশাকে এর ব্যাপারে কিছুই বলবে না, ঠিক আছে? বুঝেছি আব্দুর রহমান। সে মন খারাপ করে গলায় ফিসফিসিয়ে বলেছিল।